পুরাণ শাস্ত্র তো বৃহত্তর শাস্ত্র, বিরাট ব্যাপার। এটা নিয়ে আলোচনা করার স্পর্ধা ক্ষমতা কোনোটাই আমার নেই, তাই আগে আমি আমার ধৃষ্টতার জন্য আমি ক্ষমা চাইছি। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে পুরাণ শাস্ত্র নিয়ে অনেক কথা শুনেছি, ছোট থেকেই শুনেছি, আপনারাও শুনেছেন, আমরা সবাই শুনেছি। এবার এত শাস্ত্র এত গ্রন্থ পড়ার পুরোটা আমার হয়ে ওঠেনি। এবার আমার খুব কৌতূহল ছিল যে কন্টেন্টটা কি। এই যে 18খানা মহাপুরাণ, 18টা তো মহাপুরাণ, তো সেই 18টা মহাপুরাণের মানে বিষয়বস্তু কি আছে, তো সেটাই একটু বলার চেষ্টা করছি। মাত্র একদম সংক্ষেপে বলবো প্রত্যেকটা পুরাণ সম্বন্ধে। 18টা পুরাণের কন্টেন্ট, বিষয়বস্তুটা কি, মূল কথাটা কি, গল্পের মধ্যে ঢুকছি না আমি। প্রথম এই 18টা পুরাণের মধ্যে প্রথম আসছে মনে করেন ব্রহ্মপুরাণ। এই ব্রহ্মপুরাণের কথা বলতে গিয়ে বলি, সর্বপ্রথম এই পুরাণ রচিত হয়েছে বলে এই পুরাণকে অনেকেই আদি পুরাণও বলেন, অর্থাৎ ব্রহ্মপুরাণ হলো আদি পুরাণ। এই পুরাণের প্রথম অংশে আছে হচ্ছে সৃষ্টির প্রক্রিয়া, দেবতা এবং অসুরদের জন্ম কীভাবে হলো, এই সৃষ্টির প্রক্রিয়া নিয়েই এই ব্রহ্মপুরাণের প্রথম অংশ রচিত হয়। তার পাশাপাশি সূর্য এবং চন্দ্র বংশ, তার বিবরণও রয়েছে প্রথম অংশে। ঠিক এর পরেই এই ব্রহ্মপুরাণের এই পরের অংশেই আছে হচ্ছে বিশ্বের বর্ণনা। সেখানে দ্বীপ, বর্ষ, স্বর্গ, নরক, পাতাল ইত্যাদির যাবতীয় বিবরণ রয়েছে তার পরের অংশে। এবং তার পরের অংশে আছে শ্রীকৃষ্ণের জীবনচরিত এই ব্রহ্মপুরাণের মধ্যে। আর একেবারে শেষ অংশে আছে যোগশাস্ত্রের ব্যাখ্যা। এটা নিয়ে হলো ব্রহ্মপুরাণ। তাহলে ব্রহ্মপুরাণে কি পেলাম? প্রথম অংশে আছে সৃষ্টির ইতিহাস, তারপরের অংশে আছে হচ্ছে স্বর্গ, নরক, পাতাল তাদের বিবরণ, তারপরের অংশে আছে শ্রীকৃষ্ণের জীবনচরিত এবং শেষ অংশে আছে যোগশাস্ত্রের ব্যাখ্যা। এই নিয়ে হলো ব্রহ্মপুরাণ, হলো প্রথম। দ্বিতীয়ত আসছি আমি এবার পদ্মপুরাণে।